মেদিনীপুরের ঐতিহ্যবাহী গয়নাবড়ি বানাতে ঠিক কী করতে হবে। প্রথমেই দোকান থেকে কিনে আনা খোসা ছাড়ানো বিউলির ডাল সারা রাত্রি ভিজিয়ে রেখে জল ঝরিয়ে নিতে হবে। তারপর সবটুকু মিক্সিতে ঢেলে মিহি করে বেটে নিলেই বড়ির ব্যাটার রেডি। তবে সত্যিই কি এটা আদর্শ বড়ির উপাদান হলো? তা বোধহয় নয়। শহরাঞ্চলে থেকে কার্তিক মাসে মাঠ থেকে সদ্য ঘরে ওঠা বিউলির কলাই জোগাড় করা সম্ভব না। তাই অগত্যা দোকানের ওই কেনা কলাই ভরসা। শিলে বাটার বদলেও মিক্সিতেই পেস্ট করে অল্প পরিমাণে নুন, কালো জিরে আর জোয়ান মিশিয়ে নিলাম। এই ফেটিয়ে নেওয়াটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। যত ভালো করে ফেটিয়ে নেওয়া হবে গয়না বড়ি ঠিক ততটাই ভালো হবে। এরপর একটা বাজার চলতি ধাতব চোং বা নজেলের মধ্যে ব্যাটারটা অল্প অল্প ঢেলে চেক করে নিলাম। একদম পারফেক্ট। দেখো, ঐতিহ্যবাহী গয়না বড়ি সবসময় পোস্তর উপরে দেওয়া হতো, তবে এখন পোস্তর যা দাম তাতে বড়ির মেকিং কস্ট প্রচুর বেড়ে যাবে। তাই অনেকেই এটাকে সাদা তিল দিয়ে রিপ্লেস করে দেয়। যেমন আমিও একটা থালার মধ্যে সাদা তিল ছড়িয়ে নিলাম। এরপরে মূলত পুরোটাই হাতের খেলা আর খানিকটা ধৈর্যেরও। তাই আস্তে আস্তে গয়না বড়ির নকশার সঙ্গে সঙ্গে ইতিহাসটাও জেনে নেওয়া যাক। মূলত পূর্ব মেদিনীপুরেই গয়না বড়ির প্রথম প্রচলন শুরু হয় বলে অনেকে বিশ্বাস করেন। প্রথমে বনেদি বাড়ির গৃহিণীরা বড়ি দিতে শুরু করলেও তারপর আস্তে আস্তে এই গয়না বড়ি জনপ্রিয় হতে থাকে পূর্ব মেদিনীপুরের তমলুক, মহিষাদল, কাঁথি, সুতাহাটা, পাঁশকুড়ার মতো জায়গায়। আস্তে আস্তে তার রূপ নেয় বাংলার এক শতাব্দী প্রাচীন কুটির শিল্পে। তবে ভারতে ব্রিটিশদের আগমনের পূর্বে কিন্তু গয়না বড়িতে এই পোস্তর প্রচলনটা ছিল না। পলাশির যুদ্ধের পর যখন চীনে একটা বেআইনি আফিমের বিরাট বাজার আবিষ্কার করে ফেলল, তখন ব্রিটিশরা রাঢ় অঞ্চলের চাষিদের দিয়ে জোর করে পোস্ত চাষ করাতো। তারপর আফিম তৈরির পর ফেলে দেওয়া হতো সেই বীজ। সস্তায় হাতের কাছে এই পোস্ত বীজ পেয়ে ক্রমে ক্রমে তা থেকে রান্নার একটা উপাদান তৈরি করে নেন বাঁকুড়া, বীরভূম, বর্ধমান সহ পাশাপাশি জেলার মানুষ। তবে কি করে এই গয়না বড়ি পরিচিতি পেল সারা বাংলায় তথা ভারতবর্ষে, এমনকি সারা পৃথিবীর বাঙালি কমিউনিটির মধ্যেও, সে এক দারুণ ইতিহাস। 1930 সালে সেবা মাইতি নামে শান্তিনিকেতনের এক ছাত্রী গুরুদেবকে তার মা ও ঠাকুমার তৈরি করা গয়না বড়ি উপহার দেন। রবীন্দ্রনাথ গয়না বড়ির শিল্পকলা দেখে এতটাই আকৃষ্ট হন যে তিনি গয়না বড়িগুলির আলোকচিত্র শান্তিনিকেতনের কলা ভবনে সংরক্ষণ করার অনুমতি চেয়ে সেবা মাইতির মা ও ঠাকুমাকে চিঠি লেখেন। এর ফলেই সারা বিশ্বে ঘরোয়া এই শিল্প চারুকলার নিদর্শন হিসাবে প্রসিদ্ধি লাভ করে। প্রস্তুত প্রণালী, নকশা এবং স্বাদ সবকিছুতেই বড়ির স্থান মাহাত্ম্য মিলেমিশে রয়েছে। যতটা সম্ভব সেটা বিশদেই বললাম। আর এই গয়না বড়ি কীভাবে শুকাতে হবে তারও নিয়ম আছে। শীতের নরম রোদে দিন 3 ধরে বড়ি শুকাতে হয়। বেশি রোদে রাখলে আবার বড়ি ভেঙে যাওয়ার সম্ভাবনা। একটা পিঠ হয়ে গেলে সাবধানে অপর পিঠটাও শুকিয়ে নিতে হবে। আর শুকানোর পর আমার গয়না বড়িগুলো দেখতে হয়েছে ঠিক এই রকম। অনভ্যস্ত হাতে সেই সমস্ত শিল্পীদের অনুকরণ যারা শুধুমাত্র হাতের নৈপুণ্যে এত বছর ধরে এই গয়না বড়ির ঐতিহ্যের ধারাটিকে বহন করে এনেছেন। আর এই বড়ি ছাঁকা তেলে ভেজে নেওয়ার পর যেন নেকলেস, দুল, টায়রাগুলো সত্যিকারের স্বর্ণালঙ্কারের মতো জীবন্ত হয়ে উঠল। অবন ঠাকুর এই বড়ি খাওয়াকে শিল্পকর্ম ধ্বংস মনে করলেও আমি কিন্তু এই কাজটা একবার করে দেখতে বলবো।